নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সাহিত্যিক প্রতিভা বসুর লেখা গল্প মহাকাব্য। তাহলে শুনতে থাকুন। গল্পের নাম মহাকাব্য। লতা যখন এখানে এসে পৌঁছল তার বয়স ছিল 16, এখন 22। এই 6 বছরে তার শরীর মন দুই নিজের থেকে কেমন করে বিচ্ছিন্ন করে রাখা যায় সে বিদ্যা সে অর্জন করেছে। তার বালিকা জীবন কেটেছে পূর্ব বাংলার এক অখ্যাত গ্রামে। কিশোরী হতে হতে চলে এসেছে ঢাকা শহরে। যৌবনে পদার্পণ করতে করতেই এক সর্বনাশা স্রোতের বেগ ভাসিয়ে এনেছে এখানে, এই বাড়িতে, যে বাড়ির প্রত্যেকটি মেয়েরই সর্বময়ী কর্ত্রী মানদা মাসি। লতা পূর্ব বাংলার লক্ষ লক্ষ হতভাগ্য উন্মূল মনুষ্যের আরেকটি হতভাগিনী হিন্দু কন্যা। বঙ্গভঙ্গের পরে যখন তারা পালাতে বাধ্য হয়েছিল, রওনা হয়েছিল সব একসঙ্গেই। গ্রাম থেকে চলে আসা দাদু ঠাকুমা, ঢাকা শহরে বাস করা মা বাবা, ছোট ভাই, সবাই রাত্রির অন্ধকারে আরও অনেক মানুষের দলে মিশে জল, জঙ্গল, সাপ, বাঘ কিছুরই কোনো পরোয়া না করে শুধু ছুটছিল আর ছুটছিল। ছুটতে ছুটতে কে যে কোথায় হারিয়ে যাচ্ছিল, পড়ে থাকছিল, ডুবে মরছিল, সাপে কাটছিল, কারুরই সেদিকে তাকাবার অবসর ছিল না। কেবল ছুটতে হবে, এ দেশ ছাড়তে হবে, তারপর আবার যেখানে নিরাপদ মাটি পায় সেখানে গিয়ে পা রেখে বুঝতে হবে তারা কতটা পরিশ্রান্ত, কে কাকে হারিয়েছে বা হারায়নি, কে কতটুকু সম্বল খুঁজে আনতে পেরেছে কোমরের গুঁজিতে অথবা এক কাপড়ে বেরিয়ে পড়েছে। যখন ভোর হলো, রাতের অন্ধকার কাটল, তাদের অন্ধকারও কাটল। নিরাপদ মাটিতে এসে পা রেখে সব থমকে দাঁড়িয়ে দেখতে লাগলো কে আছে আর কে নেই। লতা দেখল বাবা আর ঠাকুমা হারিয়ে গেছেন, মা আর ছোট ভাইকে নিয়ে সে আছে। কয়েকদিন ঝড় জল রোদ মাথায় নিয়ে কোনো একটা স্টেশনের ধারেই পড়ে থাকতে হলো। তারপর মাঠের মধ্যে তাঁবু খাটিয়ে বাসস্থান নির্মাণ করে দিল কোনো সেবা সংঘ। যৎসামান্য হলেও কিছু আহার্য জুটল তাদের কাছ থেকে। শোনা গেল শীঘ্রই সরকার থেকে ভালো ব্যবস্থা করা হবে, কোথায় পাঠানো হবে। লতারা এর পূর্বে কোনো দিন কলকাতা আসেনি, কিন্তু জানে মায়ের এক কাকা কলকাতাতেই থাকেন। তাদের ঠিকানাও মায়ের জানা ছিল। সুতরাং শোক তাপ ভুলে তিনি কিভাবে কোন পথে কলকাতা যাওয়া যায় এর ওর তার কাছে সেই খবরটাই নিতে লাগলেন। একটি পরোপকারী ছেলে যেচে এসে বলল, কলকাতা যেতে চান? ইচ্ছা করলে আমার সঙ্গে যেতে পারেন, আমি কাল যাব। মা বললেন, আচ্ছা বলতে পারো শিয়ালদা স্টেশন থেকে এই জায়গায় কিভাবে যাওয়া যায়? ছেলেটি বলল, কেন পারবো না, আপনাদের আমি সেখানকার বাসে বসিয়ে দেব। বাড়ির নম্বর জানেন তো? ঠিক কোথায় তা জানেন তো? মাকে ইতস্তত করতে দেখে ছেলেটি বলল, ঠিক আছে, আবার ঠিকানাটা বলুন, আমি বুঝে নিয়ে আপনাকে বুঝিয়ে দেব। মা ঠিকানাটা বলতে ঠিকই সে বুঝিয়ে দিয়েছিল এবং তারাও ঠিক জায়গাতেই নেমেছিল। দুঃখে, দৈন্যে, হতাশায় রিফিউজিদের বোধহয় একটা আলাদা চেহারা হয়ে যায়, যা দেখেই লোকে বুঝতে পারে তারা রিফিউজি। একটি লোক এগিয়ে এসে বলল, আপনারা কি পূর্ব বাংলার লোক? মা বললেন, আজ্ঞে হ্যাঁ। সম্ভবত এই প্রথম কলকাতা এলেন? হ্যাঁ। কোনো বাড়ি খুঁজছেন? হ্যাঁ বাবা, এই তার ঠিকানা। লোকটি বলল,
আসুন, আমি দেখিয়ে দিচ্ছি বাড়িটা। সত্যি সে দেখিয়ে দিল। মা অনেক ধন্যবাদ দিলেন। লোকটি বলল, এ আবার একটা ধন্যবাদের বিষয় নাকি? আমিও এই কাছাকাছিই থাকি, আশা করি আবার দেখা হবে। নমস্কার করে চলে গেল সে। কিন্তু বাড়িতে ঢুকতেই মায়ের কাকা কাকিমা যেরকম চমকে উঠলেন তা দেখেই তার আর তার মায়ের বুক হিম হয়ে গেল। নিরুত্তাপ গলায় কাকিমা বললেন, এ কি তোমরা তোমরা কোথা থেকে এলে? মা কেঁদে ফেললেন। আর কোথা থেকে, দেখেই তো বোধহয় বুঝতে পেরেছ। কাকিমা বললেন, কলকাতার বাড়ি দেখছো তো, দুখানা কামরা নিয়ে থাকা। এখানে কোথায় বা তোমরা থাকবে, কোথায় বা আমরা থাকব। মা আর পারলেন না, বসে পড়লেন সেখানে। 7 বছর বয়সের ছোট ভাইটা আর্তস্বরে বলে উঠল, মা, আমি আর থাকতে পারছি না, আমার ভীষণ খিদে পেয়েছে। শুধু লতাই শক্ত হয়ে দাঁড়িয়ে থেকে বলল, অন্তত 1 সপ্তাহের মতো থাকতে জায়গা দিন, তারপর চলে যাব। মায়ের কাকা কাকিমা এতক্ষণে লতার দিকে ভালো করে তাকালেন। সুষম সুন্দর স্বাস্থ্য, ফর্সা রং, না আঁচড়ানো মাথায় একরাশ ঘন চুল, পরিপূর্ণ যৌবনে এক ঢাল লাবণ্যের বন্যা। কাকিমা সামান্য তাকিয়ে দেখে বললেন, কোথায় যাবে? যেখানে হয়, কোথাও কোনো বাড়ির রান্না করা, বাসন ধোয়া, কাপড় কাচা। আশা করি আমাদের মা মেয়ের ভাইকে নিয়ে তাতেই চলে যাবে। তোমরা ঝিয়ের কাজ করবে? উপায় কি? তুমি কিছু লেখাপড়া শিখেছ? আমি ক্লাস 10-এ পড়তাম, পরীক্ষা সামনে রেখেই পালাতে হয়েছে। কাকা বললেন, আয় তোরা ঘরে আয়, হাত মুখ ধো, কিছু খা, তারপর দেখা যাক কি করা যায়। রাত্রে শুয়ে মেয়ের দিকে মুখ ফিরিয়ে মা বললেন, সত্যি কি আমরা শেষে বাড়ি বাড়ি ঝিয়ের কাজ করব? লতা বলল, দোষ কি, সেটাও তো একটা চাকরি। মা আর কথা বললেন না। মেয়েই আবার বলল, এই অসম্মানের আশ্রয় থেকেও কি সেটা খারাপ? মা নিঃশব্দে কাঁদতে লাগলেন। দিন 3 বাদে লতা রাস্তায় বেরুল। একটু ঘোরাফেরা করে আশপাশটা চিনতে চেষ্টা করল। বাঁক ফিরতেই দেখা হয়ে গেল সেই ভদ্রলোকটির সঙ্গে যে তাদের বাড়িটা দেখিয়ে দিয়েছিল। ভদ্রলোকটি খুশি হয়ে এগিয়ে এসে বলল, ভালো আছেন? লতা বলল, আপনি ভালো আছেন? এই বাজারে আর ভালো থাকা। আচ্ছা শুনুন। বলুন। লতা ইতস্তত করে বলল, মানে বলছিলাম যে আমি তো এখানকার কিছুই চিনি না, সামান্য লেখাপড়া জানি। যদি বাচ্চাদের পড়াবার জন্য 2-1টা টিউশনি পাই। টিউশনি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কতদূর পর্যন্ত আপনি পড়াশোনা করেছেন? ক্লাস 10। আমাদের টেস্টও হয়ে গিয়েছিল, আমি 3rd হয়েছিলাম। মনে মনে আশা করেছিলাম 1st ডিভিশনে যাবই, কিন্তু তার মধ্যেই তো এই ঘটনা। সত্যি কি ঘটে! যাই হোক, এই মুহূর্তে 2টো বাচ্চাকে পড়াবার কাজ তো আমি দিতেই পারবো। অন্য একটি চাকরির খোঁজও আমার কাছে আছে, সেটাও চেষ্টা করলে হয়ে যেতে পারে। ইস, তাহলে আমার যে কি উপকার হয়। উপকারের কথা বলছেন কেন? আপনাদের জন্য কিছু করা তো আমাদের কর্তব্য। সে কর্তব্য আর আমরা করি কোথায়? সব মানুষই এখন যার যার ধান্দায় ব্যস্ত। তবে আমি কবে সেই টিউশনিটা পাব? অন্য কোনো কথায় আর মন দিতে পারছিল না লতা। লোকটি একটু চিন্তা করে বলল, আমি বরং আজ একটু জেনে নিই
প্রকৃতই তারা চান কি না, আর সেই সঙ্গে মাইনের কথাটাও জেনে নেব। তাহলে কাল আমি কখন আপনার জন্য অপেক্ষা করব? এক কাজ করুন, থেমে থেমে চোখ কুঁচকে বলল, দুপুর 2:30 থেকে 3টের মধ্যে যদি হয় তবে কি কোনো অসুবিধে আছে? লতা সাগ্রহে বলল, মোটেই না। আপনি আমাদের ফ্ল্যাটের দরজায় এসে দাঁড়ালেই আমি বেরিয়ে আসব। আমি আর বাড়ির মধ্যে ঢুকতে চাই না, একটা ব্যবসা করি তো। ওই সময়টায় গাড়ি পাই টিফিনে বেরোবার জন্যে। সেই গাড়ি নিয়ে আর গলিতে ঢুকব না। গলিটা পেরিয়ে যদি বড় রাস্তার মুখটাতে এসে দাঁড়ান, আমি টুক করে তুলে নেব। আপনাকে সেখানে নামিয়ে আমি আবার চলে যাব কাজের জায়গায়। কাল শনিবার, ছুটি করে নেব। আপনি ততক্ষণ তাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতেই ফিরে এসে আপনাকে বাড়ি পৌঁছে দেব। তবে এ নিয়ে আজই বাড়িতে বলাবলি করবেন না। শেষে যদি না হয়, আমি ধরেই নিচ্ছি হবে, হলে আমি আপনার মায়ের সঙ্গে দেখা করে কিন্তু মিষ্টি খেয়ে আসব। লতা হেসে বলল, নিশ্চয়ই। কলকাতার উত্তর প্রান্তে কোনো একটা অন্ধ গলিতে সামনে টানা একটি বারান্দাওয়ালা একতলা বাড়ি। উমাপতি সরখেল সেই গলিতে ঢুকে একেবারে ভিতরের উঠোনে চলে এলো। মানুদা সবে খাওয়া শেষ করে থালা হাতে নিয়ে কলতলা যাচ্ছিল। উমাপতিকে দেখে বলল, বাবুরা যেই অসময়ে উদয়, ব্যাপারটা কি? উমাপতি হেসে বলল, তোকে বড় দেখতে ইচ্ছে করলো মাইরি। চোখ মোটকে মানুদা বলল, তাই নাকি? তাছাড়া আর কি বল, সত্যি তোকে যে কত ভালোবাসি সে কথা আর বোঝানো গেল না। যা, খোঁজ খবরের ঝুটাও ভালো। এখন বলো দেখি চাঁদু, কি উদ্দেশ্যে আগমন? আমি কি কেবল উদ্দেশ্য নিয়েই চলাফেরা করি? যা যা, মুখ ধুয়ে আয়, কথা আছে। মানুদা মুখ ধুতে গেল। উমাপতি সরখেল মানুদার ঘরে ঢুকে তার বিছানায় চিৎপাত হয়ে শুয়ে পড়ে পা নাচাতে লাগল। মানুদা মুখ ধুয়ে বাসন ধুয়ে মেঝেতে বসে চৌকির তলা থেকে পানের ডাবর বার করে পান সাজাতে সাজাতে বলল, বলো কি তোমার কথা? পা নাচাতে নাচাতে উমাপতি গানও ধরেছিল। কাননে কাননে তোমারই সন্ধানে বেড়াবো, দেখাটি পাবো না। সুপুরি কুচোতে কুচোতে হাসি মুখে মানুদা বলল, পেয়েছ নাকি? সরখেল গান থামিয়ে বলল, পান দে আগে, সাদা পাতা দিয়ে খুব ভালো করে সাজ পানটা। আহ, খুব যে বাবুয়ানি দেখাচ্ছ। সত্যি তোমার মতলবটা কি বলে ফেলো তো। আমি কিন্তু আজ একটা পয়সাও দিতে পারবো না। পান সাজিয়ে হাত এগিয়ে ধরল মানুদা। উমাপতি হাঁ করে বলল, মুখে দিয়ে দে। মুখে দিতে গিয়ে একটু নিচু হতেই খানিকটা অসভ্যতা করে নিয়ে উমাপতি বলল, সত্যি মাইরি, তোর কাছে একটা যুবতীও খাপ খুলতে পারবে না। খোসামদি কথা ছাড়ো, আসল কথাটা বলো। অবশ্য আমিও কম যাই না। তোকে কাছে দেখলে চোখ ছুঁয়ে বলছি, আমারও যৌবন যেন উথলে ওঠে। আয় না একবার কাছে, আয়। খ্যা খ্যা করে মানুদা বলল, আমি কি তোমার বিয়ে করা স্ত্রী নাকি যে হুকুম করলেই কাছে যেতে হবে? উমাপতি হাসল। স্ত্রী নোস বলেই তো মায়েরি তোর উপর এত টান। কি বলবে বলো, এখন আমি শোবো। দুপুরে না ঘুমোলে আমার শরীর খারাপ হয়। আমি কি বারণ করছি? আমি তো সেজন্যই ডাকছি। তুমিই তো সারা বিছানা জুড়ে শুয়ে আছো, আমি শোবো কোথায়? উমাপতি উঠে বসল। দেখ মানি, আজ 7 বছর তোর দালালি করছি। তুই বড়লোক হয়ে গেলি, আমি হতভাগা যেকে সেই পড়ে আছি। ঘ্যানোর ঘ্যানো না করে কি বলতে এসেছো তাই বলো। তোর বোর্ডিংয়ে একটা ভালো ঘর ফাঁকা আছে তো? আমার বোর্ডিং?
হাসতে হাসতে গড়িয়ে পড়ল মানুদা। তারপর বলল, তাহলে তোমার বড়শিতে সেই সেরা পোনাটা উঠল নাকি? তাই তো মনে হয়। আবার মনে হয় কেন বলছো? দুই চোখে বেড়ালের লোভ নিয়ে বড় বড় করে তাকিয়ে থাকলো মানুদা। এই ব্যবসা মানুদা তার মায়ের কাছ থেকে পেয়েছে। শুনেছে তার সুন্দরী দিদিমা আগে ভদ্রলোকের মেয়েই ছিল। বালিকা বয়সেই বিয়ে হয়, বালিকা বয়সেই বিধবা হয়। যুবতী হতে হতে আশেপাশের কোনো একটি ছেলের সঙ্গে ছাদে ছাদে প্রেম হয়েছিল। সেই ছেলেটির সঙ্গে গৃহত্যাগ করেছিল, কিন্তু ছেলেটি তাকে বিবাহ না করে যথেষ্ট ভোগ করে এই নরকে এনে ঢুকিয়ে দেয়। এই নরকেই মায়ের জন্ম, এই নরকেই তার জন্ম। এই উমাপতি সরখেল তার দালাল হলেও তার উপরেই একটা টান আছে মানুদার। বয়স 40-এর কাছাকাছি, কিন্তু নিজের শরীর সে বিশেষ খাটায়নি। মেয়েরা খেটেই যা দেয় তাইতেই তার বেশ রোজগার হয়। বাড়িটা পুরনো, কিন্তু মা এটা কিনেই নিয়েছিলেন, সুতরাং ভাড়াও লাগে না। বছর 7 হলো বলতে গেলে সে সরখেলকেই একমাত্র পুরুষ হিসেবে মধ্যে মধ্যে গ্রহণ করে। উমাপতি বলল, তোর স্বপ্না মরে গিয়ে তোর যত শোক হয়েছিল, এবার বোধহয় সেই শোক সুদে আসলে সুখ হয়ে উঠে আসবে। সত্য বলছো? নয়তো কি? হঠাৎ গলার স্বর বদলে মানুদা বলল, জানো উমাপতি, এই ব্যবসাটা আমার আজকাল আর ভালো লাগে না। করে আসছি 3 পুরুষ ধরে, যেন সবই একটি অভ্যাসে করি। পিচ করে জানলা দিয়ে পানের পিক ফেলে উমাপতি বলল, তাহলে তোর কি ইচ্ছে করে? যে মেয়েগুলো আগাগোড়াই এই পেশাতে আছে তাদের কথা আলাদা, তারা মনে হয় ভালোই আছে। কিন্তু যাদের মিথ্যে বলে ধরে এনে এই অন্ধকূপে ঢুকিয়ে দিই, আর তারা নিরুপায় হয়ে কেঁদে বুক ভাসায়, মাঝে মাঝে তাদের জন্য আমার খুব কষ্ট হয়। লে বাবা, এ যে দেখি 7 খোপ কবুতর খেয়ে বিড়াল বসেছে তপস্বী হয়ে। 35 বছর বয়স হতেই তো মাসি সেজেছিস, এখন আবার তাতেও সানাচ্ছে না। বুড়ি বেশ্যা হলো সতী, তুলসী তলায় দিয়ে বাতি। মানুদা অন্যমনস্কভাবে বলল, তাহলে তোমার 7 কেজি পোনাটাকে তুমি কখন আনবে? আজ কি দরকার আছে? কেন থাকবে না? যাক, নিশ্চিন্ত হলাম। দে আর একটা পান দে, উঠি। এত তাড়া কিসের? তুই এখন শুবি, ঘুমোবি, না ঘুমোলে শরীর খারাপ হবে। কত 7-17 তো কথা শুনিয়ে দিলি, এরপর কি তোর মুড়ো ঝাঁটার বাড়ি খেয়ে বাড়ি যাব? আচ্ছা সরখেল, বল, তোমার তো স্ত্রী মরে গিয়ে বেঁচেছে, তোমার আর বিয়ে করতে ইচ্ছে করে না? কেন করবে? তোর কাছেই তো আমি সব পাই। কিন্তু আমি তো খারাপ মেয়ে, আমাকে নিয়ে তো আর ঘর সংসার করতে পারবে না। ঘর সংসার করে হবেটা কি শুনি? ঘর সংসার যদি করো আর আমাকে যদি ভালোবাসো, তবে কি আমাকে বিয়ে করতে পারো? আজ কি হয়েছে তোর বল তো? না, কিছু না, এবার এসো তুমি। উমাপতি সরখেল উঠল। মানুদা ঘরের দরজা বন্ধ করল। কিন্তু বেলা আর বেশি নেই। মেয়েগুলোর তো এখনই সাজো সাজো রব শুরু হবে। মানুদা থাকে একেবারে এক টেরে একটা ঘরে, বেশ আলাদা। অন্য ঘরগুলো সব ব্যারাকের মতো খোপ খোপ কাটা। অবশ্য তার মধ্যেও আবার তফাৎ কিছু আছে। 3 ঘর বিশিষ্ট লোকের জন্য আছে। সেসব ঘর যে মেয়েকে দেওয়া হয় সেও অবশ্য বেশ বিশেষ বলে পরিচিত থাকে। শুধু দেখতেই যে সুন্দরী তা নয়, কিছুটা লেখাপড়া জানে, গান জানে, কথাবার্তায় বেশ চটুল।
উমাপতি সরখেল যে কেবলমাত্র মেয়েই আনে তা নয়, ভালো ভালো বাবুও আনে। সত্যি উমাপতিটা তার জন্য অনেক করে। সুন্দরী স্বপ্নাকে উমাপতিই এনেছিল। বেশ ভালো রোজগার হচ্ছিল তাকে দিয়ে। দুম করে মরে গেল মেয়েটা। তা আবার কী রোগ? না কলেরা। অশান্তি কম গেল না। যা ছোঁয়াছে আবার কার হয় ঠিক কি। সবাই জল ফুটিয়ে খেয়েছে, আপন আপন ঘরে বসে থেকেছে। সেবা যত্ন বলতে তারা অবশ্য কিছু করেনি, করতে হয়নি। সরখেল তাকে হাসপাতালে দিয়ে এসেছিল, সেখানেই শেষ নিঃশ্বাস ছাড়ল। খুব কষ্ট হয়েছিল মানদার, শুধু স্বার্থের জন্যই নয়, এমনি। মেয়েটা কেন এইটুকু বয়সে চলে গেল শুধু সে কথা ভেবেই। তার ঘরে যে কজন মেয়ে আছে স্বপ্নার মতো না হলেও মোটামুটি সবাই দেখতে ভালো, কিছুটা সভ্য ভদ্র। আর যারা এখানে আসে তারাও ভদ্রলোকী। মানদা শুয়ে শুয়ে ভাবল, যে লোকগুলো আসে তারা তো বাইরে গিয়ে মুখ মুছে যেমন ছিল তেমনি থাকে। তারা তো অপাংক্তেও হয় না, তাদের তো ঘর সংসার করবার কোনো বাধা থাকে না। তবে মেয়েরা অচ্ছুত হয় কেন? কী দোষ মেয়েদের? মেয়েরা যা করে সবই তাদের ভাগ্য বিপর্যয়, সবই বাধ্যতামূলক। অথচ পুরুষ যা করে সব করে নিজেদের বদ স্বভাবে, নিজেদের অসভ্যতায়, অভদ্রতায়। পাপ করে পুরুষ, দুর্ভোগ হয় মেয়েদের। দোষ করবে পুরুষ, শাস্তি পাবে মেয়েরা। এ কি উদ্ভট নিয়ম, অন্যায় নিয়ম! মেয়েরা যেন পুরুষের খাদ্য, একবার মুখে দিলেই উচ্ছিষ্ট। সেই উচ্ছিষ্ট খাবার কেউ খেতে পারবে না। পুরুষটিও তো তবে উচ্ছিষ্ট। এই গণিকাবৃত্তির পক্ষে এই দর্শন তেল আর জলের মতো, কোনো রকমেই মিশ খায় না। তবু যে মানদা এসব ভাবে তার সত্যি কোনো কারণ নেই। ছেলেবেলায় সবাই বলতো তার মা নাকি তার দিদিমার চাইতে সুন্দরী ছিল। মাত্র একজনই বাবু ছিল তার, তাই জানতো মানদা কার মেয়ে। ব্যবসাটা ব্যবসা হিসেবেই নিয়েছিল, কিন্তু ভালোবাসাটাও ভালোবাসার নিয়মেই ঘটে গিয়েছিল। হয়তো সেজন্য মানদাকে তার মা কিছুটা প্রভাবিতও করেছে। মা নাকি সেই ভদ্রলোককে বলেছিলেন, মেয়ে তোমার, তুমি তাকে নিয়ে যাও এখান থেকে, ও যেন এই নরকে না পচে মরে। ভদ্রলোক জবাব না দিয়ে সামান্য হাসলেন। মানদার মা বলল, হাসলে কেন? কথাটা কি হাসবার? মেয়ে যেমন আমার, তোমারও তো তেমনি। তুমিও নিশ্চয় সন্তানের ভালো চাও। ভদ্রলোক বললেন, শুধু মেয়েকে কেন, তার মাকেও তো তাহলে নিয়ে যেতে পারি। নাও নাও, আমাকেও নাও তুমি। তোমাকে ভালোবেসে এই গণিকা গৃহে বাস করা আমার কাছে প্রতিদিনের মৃত্যু যন্ত্রণা। ভদ্রলোক কাছে টেনে নিয়ে কাম নিবৃত্তি করতে করতে বলল, গণিকা বলেই তো এত আকর্ষণ। সেই একই কথা। সরখেল যা বলে, ঘরে আমার সুন্দরী বিদুষী স্ত্রী আছে, পুত্রকন্যা আছে, 4 বিঘা জুড়ে পৈতৃক অট্টালিকা আছে, তার উপরে আমি একজন রাজনৈতিক নেতা। তবু যে আসি, গণিকা বলেই আসি। গণিকার আকর্ষণ অন্যরকম। কিন্তু আমি তো সেই অর্থে গণিকা নই। গণিকা গণিকাই, তার একটাই অর্থ, দুটো নয়। কথা শুনে মায়ের ভালোবাসা মাথায় উঠে গিয়েছিল। উদ্ভিন্ন যৌবনাবস্থা থেকে যে লোকটাকে এতদিন ভজনা করে এসেছে, তার উপর ঘৃণায় তার মরে যেতে ইচ্ছা করেছিল। এই মুখোশ পরা লোকটাকে সে আর কোনো দিন প্রশ্রয় দেয়নি, অনেক বেশি টাকার মোহেও নয়। তার দেওয়া গয়নাগুলো পর্যন্ত সে ফিরিয়ে দিয়েছিল। পা মুছে বিছানায় গা দিল মানদা।
তন্দ্রাচ্ছন্ন হলো। নির্দিষ্ট সময়ে বেরিয়ে এলো লতা। মনে তার কোনো উদ্বেগ ছিল না, সন্দেহ ছিল না, কিন্তু যে মুহূর্তে সে অপেক্ষারত গাড়িটার কাছে গিয়ে দাঁড়ালো, সঙ্গে সঙ্গে মনে হলো চেনে না, জানে না এই লোকটির সঙ্গে সে যাচ্ছে কেন। লোকটার চেহারার মধ্যে কোথাও একটা ভদ্র ছাপ নেই। যদিও দেখতে খারাপ নয়, ব্যবহারও খারাপ নয়। কেমন একটা ভয়ে তৎক্ষণাৎ ফিরেই দাঁড়িয়েছিল, পারল না। উমাপতি সরখেল অভিজ্ঞ লোক, কোন মাছ কিভাবে ধরতে হয় জানে। সঙ্গে সঙ্গে এক ধাক্কায় গাড়িতে ঢুকিয়ে দিয়ে মুখের মধ্যে একটা রুমাল চেপে ধরল। কয়েক সেকেন্ডের মধ্যেই ঘুমিয়ে গেল লতা। গাড়ি ঊর্ধ্বশ্বাসে ছুটল উত্তর দিকে। কোথায় পড়ে রইল তার মা আর ভাই। যখন চৈতন্য ফিরে এলো, চারদিকে বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে ভাবল, আমি কোথায়? কিন্তু জবাব দেবার জন্য কেউ কাছে বসেছিল না। সেই থেকে এই 6 বছর সে এখানেই আছে। এই অসহ্য জীবন আর অসহ্য দুঃখের মধ্যে শুধু এইটুকুই আলো, মানদা তাকে সুচক্ষে দেখে। মানুষটাও ভালো, মেয়ের মতোই ভালোবাসে। পালাবার অনেক চেষ্টা করেছিল প্রথম দিকে, কিন্তু একবার এখানে ঢুকলে যে আর বেরোনো যায় না, সেটা জানতে দেরি হয়নি। শরীর বিক্রি করার মধ্যেও যে কোনো ইচ্ছা অনিচ্ছার প্রশ্ন থাকে না, তা জানতেও দেরি হয়নি। সমর্পণই এই পেশার শেষ কথা। হ্যাঁ, এখন সে সমর্পিত, অভ্যস্ত। নিজের সঙ্গে নিজেরই আপোষ হয়েছে, আর সব চাকরির মতো এটাকেও একটা চাকরির মতোই মেনে নিয়েছে। সেদিন বৃষ্টি নেমেছিল। সারাদিন ঢিপ ঢিপ চলছিল। রাত হতে হতে তার প্রচণ্ড জোর বেড়ে গেল। আর এরই মধ্যে ভিজে চুপচুপে হয়ে টলতে টলতে একটি শার্ট প্যান্ট পরা, চশমা চোখে সুশ্রী যুবক ঘরে এসে হাজির। টালুমালু দৃষ্টিতে লতার দিকে তাকিয়ে বলল, আমি শোবো। নিস্পৃহ গলায় লতা বলল, ওই তো বিছানা পাতা আছে, শুয়ে পড়ুন। ছেলেটি বলল, আমাকে ধরো, আমি দাঁড়াতে পারছি না। ভুরু কুঁচকে লতা বলল, ওসব করেন কেন, যার জন্য নিজে চলতে পারেন না? এই বৃষ্টির মধ্যে কেন এসেছেন? ছেলেটি সেখানে সেই মাটিতেই প্রথমে বসে পড়ল, তারপর শুয়ে পড়ে বলল, জল জল দাও, জল দাও। রাগ আর বিরক্তি ভুলে এবার একটু নজর করে তাকালো লতা। বুঝতে পারল ছেলেটি মদ খেয়ে টলেনি, অসুস্থ। অসুস্থ তো এখানে মরতে এলো কেন? কোণের কুঁজো থেকে জল গড়িয়ে বলল, এই যে জল নিন। শুয়ে শুয়েই হাঁ করল। লাল টকটকে চোখ মেলে তাকিয়ে অস্ফুটে বলল, মাকে ডেকে দাও। লতা বলল, এখানে কারো মা থাকে না। কে থাকে? সেসব না জেনে এসেছেন নাকি? তবে দিদিকে ডাকো। দিদিও এখানে থাকে না। তবে কে থাকে? দেখতেই তো পাচ্ছেন কে আছে। ও, চোখ বুজে ফেলল। লতা কপালে হাত দিয়ে দেখল আগুনের মতো গরম। এই মানুষকে খাটে টেনে তোলা সোজা নয়, তার চেয়ে বেশি কঠিন ধাক্কা মেরে বার করে দেওয়া। হাজার হোক অসুস্থ তো বটে, আর সেও এখনো পর্যন্ত এতটা পাষাণ হয়ে যেতে পারেনি। কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থেকে মেঝেতেই একটা বিছানা পেতে কোনো রকমে টেনে নিয়ে বিছানায় তুলল। ছেলেটা জ্বরের ঘোরে ছটফট করছিল। লতা একটা শাড়ি ছিঁড়ে নিয়ে মাথায় জলপটি দিল।
তারপর বসে রইল চুপচাপ। হঠাৎ খেয়াল হলো জামাটা তো চুপচুপে ভেজা। এত ভেজা জামা পরে থাকলে তো শেষে নিউমোনিয়া হবে। শার্টের বোতামগুলো খুলে অতি সন্তর্পণে ছাড়িয়ে দিল শার্টটা। পকেটে দুমড়ানো অনেকগুলো টাকা আর কিছু খুচরো পয়সা। প্যান্টটা তত ভেজা নয়, আর ভিজলেও নাইলনের প্যান্ট, জল নিজেই ঝরে যাবে। গায়ের উপর একটা বেড কভার ছড়িয়ে দিল। ছেলেটা মনে হয় আরাম পেল, সম্ভবত শীত করছিল। বলল, আহ। তারপর তার কোলের উপর একটা হাত ছড়িয়ে দিয়ে জড়িয়ে জড়িয়ে বলল, তুমি খুব ভালো। লতা বুঝল প্রলাপ বকছে, কিন্তু এই ভীষণ জ্বর নিয়ে এরকম ঝমঝমে বৃষ্টির মধ্যে ও এখানে এলো কি করে? কেন এলো? এত টাকাই বা ওর পকেটে কেন? কি আর করবে, বসে রইল মাথার কাছে। ভোরের দিকে জ্বরটা অনেকটা নেমে গেল। কিছুটা নিশ্চিন্ত হয়ে মুখ ধুতে গেল লতা। ফিরে এসে দেখল খালি গায়ে বসে আছে ছেলেটা, ইতিউতি তাকাচ্ছে। তাকে দেখে অবাক হয়ে বলল, তুমি কে? লতা বলল, সারা রাত যাকে জ্বালিয়েছেন। কিন্তু এটা তো আমার বাড়ি নয়। নয়ই তো। তবে তবে কি সেটা তো আপনার জানবার কথা, আমি কি করে বলবো? এটা কার বাড়ি? এই ঘরটা আমার, কিন্তু বাড়িটা অনেকের। আমি তাহলে যাই? কোথায়? যেখানে আমার বাড়ি। আপনার বাড়ি কোথায়? তাই তো। ঠিকানা কি? ভুলে গেছি। এখানে এলেন কেমন করে? জানি না। আপনার নাম কি? সীমন্ত। ও, নামটা ঠিক মনে রেখেছেন। সীমন্ত কি? সীমন্ত চৌধুরী। বাড়ি কোথায় বলতে পারছেন না, বাবার নাম বলতে পারছেন না, ঠিকানা বলতে পারছেন না, তবে যাবেন কেমন করে? তাই তো। কেবল তাই তো করছেন। এখন থাকবেন কোথায়? তবে যাই। জামা গায়ে দেবেন না? ও, জামাটা কোথায় তাও মনে নেই। সীমন্ত নিজের শরীরটা নিজেই তাকিয়ে দেখল। জামাটা তাহলে দিন। জামাটা আমার কাছে, সে কথা আপনি জানলেন কি করে? কেন জানবো না? আপনি তো সারা রাত বসেছিলেন আমার কাছে। বাহ, এই তো দেখছি কথা ফুটেছে। আর কিছু মনে পড়ছে না? হঠাৎ ছেলেটা সুর করে গেয়ে উঠল, প্রভাত আলোর ধারায় আমার নয়ন ভেসেছে, এই তোমারই প্রেমের বাণী প্রাণে এসেছে। লতা বলল, আবার গানও জানেন দেখছি। এতগুলো লাইন মুখস্থ বলতে পারলেন, আর বাড়ি কোথায় বলতে পারছেন না? শার্টটা কাছে এনে দিয়ে বলল, নিন, গায়ে দিয়ে নিন। ঠান্ডা লাগছে, আবার জ্বর বাড়িয়ে ফেললে তো আমারই মুশকিল। কেন? আপনার মুশকিল কেন? তো কী করব? সব তো ভুলে বসে আছেন। এই অবস্থায় কোথায় পাঠাবো আপনাকে? একটু চুপ করে থেকে বলল, এই লাইন কটা কেন মনে এলো আপনার? সীমন্ত বলল, জানি না, বোধহয় আপনাকে দেখে। আপনার খুব দয়া। উঠে দাঁড়ালো। যাই। কোথায়? নিজের বাড়িটা খুঁজি। এখন আমি চা করব। চা খাবেন না? আপাতত শুয়ে থাকুন। সীমন্ত তৎক্ষণাৎ শুয়ে পড়ল। বোঝা গেল তার দেহে কোনো তল ছিল না। কোণের দিকে স্টোভ জ্বালিয়ে চায়ের জল বসালো লতা। টুকটাক অন্যান্য কাজও করতে লাগল। সেই সঙ্গে
গানের লাইন কটা মনে মনে আওড়াতে লাগল। ছেলেটির যে মাথায় একটা গোলমাল আছে সেটা বোঝা যাচ্ছে, নইলে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফিরতে পারছে না কেন? কিন্তু গোলমালটা এমন নয় যে তাকে ঠিক পাগল বলা যায়। এমন সময় লতা ভাবছিল, সে যখন বিয়ে পড়বে তখন সে সাইকোলজিতে অনার্স নেবে। তাহলে এই রোগীটিকে দিয়ে বেশ হাত পাকানো যেত। ভাবতে ভাবতে চা আর টোস্ট নিয়ে সীমন্তর কাছে এসে বলল, এই নিন, চা নিন। ঘুমোলেন নাকি? সীমন্ত চোখ খুলে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, চা? লতা বলল, আগে হ্যাঁ, এটা খেয়ে নিয়ে আমাকে বাধিত করুন, তারপর ধীরে ধীরে মনে করুন বাড়ির ঠিকানাটা কি। উঠে বসল সীমন্ত। হঠাৎ বলল, আমি দিল্লি থেকে এসেছি। কবে এসেছেন? আজ। কখন? রাজধানীতে সকালবেলা। তারপর? তারপর? তারপর কি? চায়ে চুমুক দিল। আহ, কি ভালো চা। দিল্লিতেই থাকেন? হ্যাঁ, না। একবার বলেন হ্যাঁ, একবার বলেন না, কোনটা ঠিক বলুন তো? ওরা তো তাই বলল। কারা? দাদা, বৌদি, বৌদির মা। কি বলল? বৌদির মা বললেন, এ আপদ বিদায় করো। সেসব কথা তো দেখছি বেশ মনে রেখেছেন। বাড়িটা ভুলে গেলেন কেমন করে? জানি না। বাড়িতে কে থাকে? মা, বাবা, দিদি। বাড়ির ঠিকানা যদি না মনে পড়ে কি করবেন তবে? আমার স্যুটকেসটা কোথায়? স্যুটকেস? স্যুটকেস তো এখানে আনেননি। তবে সেটা কি আমার জানবার কথা? আমি তো কুলির মাথায় দিলুম। আপনি এত ভুলে যান, তবুও আপনার দাদা বৌদি একা একা আপনাকে কি ভরসায় পাঠিয়ে দিলেন? সীমন্ত গভীরভাবে চিন্তা করতে লাগল, জবাব দিল না। খানিকক্ষণ পরে ঘুমিয়ে পড়ল। লতা ভেবে পেল না এই মানুষটাকে নিয়ে সে কী করবে। তার উপরে অসুস্থ। এমনি এমনি সুস্থ শরীরে এলে না হয় বার করে দেওয়া যেত। জ্বর গায়ে ছেলেটাকে তাড়ায় কী করে? ভদ্রলোকের ছেলে, কি সুন্দর দেখতে, কি সুন্দর নাম। আর সবচেয়ে যেটা লতার মন ভোলালো, কতকাল পরে সত্যি সত্যি একটা সৎ চরিত্রের ভদ্রলোককে সে দেখল, যে ছেলে এটাকে গণিকালয় ভেবে আসেনি, তাকে গণিকা ভাবেনি। অসুস্থ ফুর্তির লোভে একা ঘরে একটি মেয়েকে দেখে তার মনে কোনো কাম উদ্রেক হয়নি। সহসা নিজেকে লতার কেমন যেন ঝরঝরে লাগছিল। মনে হচ্ছিল আবার যেন সে একটা স্বাভাবিক জীবনের দরজা খুঁজে পেয়েছে। বিমলেন্দু চৌধুরী ব্যারিস্টার, সংসার ছোট, একটি ছেলে একটি মেয়ে। ছেলে ইঞ্জিনিয়ার, মেয়ে অধ্যাপিকা। ছেলে তার কাজের জায়গা কানপুরে থাকে। দিল্লিতে কি কাজে গিয়েছিল, কিছুদিন থাকতে হবে বলেই গিয়েছিল। তারপরে কলকাতা আসবে মা বাবার কাছে। লম্বা ছুটি পড়েছে একটা। এই পর্যন্তই তারা জানেন। সকালে চা খেয়ে খবরের কাগজ পড়ছিলেন, একটা চিঠি এলো। লিখেছে বড়দার ছেলে মাধব। চিঠিটা পড়েই তার চোখ বড় হয়ে গেল। চেঁচিয়ে ডাকতে লাগলেন, আভা, আভা। আভা তার স্ত্রীর নাম। স্বামীর এই ধরনের একটা বিপদের মতো ডাকের সুর শুনে রান্নাঘর থেকে দৌড়ে এলেন। কি হয়েছে? বিমলেন্দু মাথায় হাত দিয়ে বসে প্রায় কান্নার সুরে বললেন, এই দেখো, মাধবের চিঠি দেখো। শ্রীচরণেশু মেজ কাকা। 2 সপ্তাহ আগে 9 তারিখে সীমন্ত এখান থেকে কলকাতা যায়। আজ পর্যন্ত তার কোনো পৌঁছো সংবাদ না পেয়ে বিশেষ চিন্তিত আছি। চিন্তার একটা বড় কারণ,
ও যেন কেমন এলোমেলো কথা বলে, সব কথা ভুলে যায়। আমি ওকে একটা রাজধানীর টিকিট কেটে বসিয়ে দিয়ে এসেছিলাম। আমি ধরেই নিচ্ছি সে ঠিকমতো গিয়ে পৌঁছেছে। তথাপি যে চিঠিটা লিখলাম তার কারণ আমার মনে হয় কোনো রকম শখ পেয়ে ওর মাথাটা ঠিক স্বাভাবিক নেই। আশা করব এতদিনে ওকে তোমরা ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসার একটা বন্দোবস্ত করতে পেরেছ এবং ও ভালো হয়ে ওর কাজে গিয়ে জয়েন করেছে। দেখতে দেখতে বাড়িতে একটা শোকের ছায়া নেমে এলো। তারপর তারা 3টি প্রাণী কি করলো আর করলো না তার কোনো তালিকা নেই। পুলিশ, আপিস, থানা, হাসপাতাল, কানপুর দিল্লি মিসিং স্কোয়াড কিছু বাকি রাখল না। কোথাও পাওয়া গেল না ছেলেকে। এদিকে এই 2 সপ্তাহ সীমন্ত লতার কাছেই আছে। জ্বর ছাড়তেই তার 7 দিন কেটে গেল, ছাড়ে আবার আসে। ম্যালেরিয়ার মতো ভীষণ দুর্বল হয়ে পড়েছে। লতা পরিচর্যা করে, সারাক্ষণ কথা বলে বলে জানতে চায় কী জন্য তার এই ভ্রান্তি। বর্তমানকে সে এখন বেশ ভালোভাবেই মনে রাখতে পারছে। বর্তমানের কাছে সে একান্তভাবেই একটা স্বাভাবিক মানুষ হয়ে গেছে। অতীতের কথাটা কিছুতেই মনে আনতে পারছে না। এই 2 সপ্তাহ লতার ঘরে কোনো পুরুষকেই ঢুকতে দেওয়া হয়নি। মানদার মুখ ভার, আর বেশি দিন সে সহ্য করবে বলে মনে হয় না। লতা আত্মগোপন করেনি, করতে ইচ্ছে হয়নি এই মানুষটির কাছে। 2-3 দিন বাদেই বলেছিল, আপনি কোথায় এসে উঠেছেন তা কি আপনি জানেন? কোথায় উঠেছি? এটা একটা গণিকালয়। কি? কথাটা ঠিক হৃদয়ঙ্গম করতে পারল না। গণিকা মানে জানেন? জানি। এটা তাদেরই বাড়ি, আমিও তাদেরই একজন। না, যা সত্য তাই বললাম আপনাকে। কি সত্য? আমিও সেই পেশারই মেয়ে। চুপ করে থেকে সীমন্ত বলল, আমি থাকতে আপনার খুব ক্ষতি হচ্ছে না? লাভ ক্ষতির বিচার করার কর্তা আমি নই। আমি তো আগের চেয়ে অনেক ভালো আছি। তাহলে আমার চলে যাওয়া উচিত, তাই না? উচিত অনুচিতেরও প্রশ্ন নয়। একটা গণিকালয়ে ঢুকে একজন গণিকার ঘরে দিন যাপন নিশ্চয়ই ঘৃণ্য বিষয়। কাকে ঘৃণা? আমাকে? আপনাকে? কেন? নিজের মনেই ভেবে দেখুন। ভেবেছি। কি ভেবেছেন? আপনি খুব ভালো। সজ্ঞানেও কি কোনো দিন এই কথাটা বলতে পারবেন? কেন? এখন কি আমি অজ্ঞান? এখন পর্যন্ত বাড়ির ঠিকানাটাই বলতে পারছেন না, পিতামাতা দিদি সকলের নামে ভুলে গেছেন, জ্ঞানটা হলো কোথায়? ভুলে গেছি না? কেন ভুললাম? সেজন্য কষ্ট হয় না? হয়, খুব হয়। তবে আপনার নাম লতা। কে বলল? আপনার ডায়েরিতে লেখা আছে। ডায়েরিটা আপনি পড়েছেন নাকি? খুব ইচ্ছে করছিল, কিন্তু আপনার অনুমতি না হলে তো পড়া যায় না। আমার কয়েকটা কথার জবাব দিন তো। বলুন। আপনি কি দিল্লিতেই থাকতেন? না। কোথা থেকে দিল্লি যাচ্ছিলেন? ওই যে যেখানে আমার বন্ধু শিহরিত হলো। বন্ধু কি গাড়ি থেকে টানলো না? কে টানলো? লতা। এই প্রথম সীমন্ত তাকে নাম ধরে সম্বোধন করল। লতা তাকিয়ে থেকে বলল, কি? আমি যদি কোনো দিন বাড়ি ফিরতে না পারি আমার কি হবে?
সেটা তো আমারও ভাবনা। আমাকে রোজ খাটে শুতে দেন কেন? অসুবিধে হয়? হ্যাঁ। বিছানাটা কি শক্ত? না। তবে আপনার বাড়ি, আপনার ঘর, আর আমি রোজ খাটে শুই, আপনি মেঝেতে। আমি চলে যাব। কোথায়? যেখানে হয়। কিন্তু আমার খুব ভয় করে। কিসের ভয়? উহ, আমি চিন্তা করতে পারি না, আমি ভাবতে পারি না। কিন্তু আমি দেখেছি, নিজের চোখে দেখেছি। কি দেখেছেন? জানি না, জানি না। এখান থেকে চলে গেলে কখনো কি আমাকে মনে পড়বে আপনার? শুধু আপনাকেই মনে পড়বে। আমার জগতে এই মুহূর্তে আপনি ছাড়া আর তো কেউ নেই। আমি খুব স্বার্থপর। কেন? আপনি নিশ্চয়ই একদিন আবার আপনার পুরনো জগতে ফিরতে পাবেন, সেটাই আমার প্রার্থনা হওয়া উচিত। কিন্তু যখনই ভাবি সেই জগতে আর আমার জায়গা হবে না, তখনই মুখ নিচু করল। সীমন্ত হেসে বলল, জায়গা হোক আর নাই হোক, আপনার তো কোনো ক্ষতি নেই। কদিন জ্বালিয়ে গেলুম, এই যা। তাই কি মনে হয় আপনার? মনে তো মানুষের কত কথাই হয়, সব কথা কি বলা যায়? যায় না, না? না। আমি যদি গণিকা না হতাম তবে বোধহয় বলা যেত। ওই কথাটা বারে বারে কেন বলেন বলুন তো? আমি দুঃখ পাই। পিছন ফিরে দাঁড়িয়ে লতা এটা ওটা করতে লাগলো। চোখ ভরে জল এলো। কি একটা পরিচয় সে বহন করছে, কত লজ্জা, কত দুঃখ। ছি। সীমন্ত বলল, শুনুন, আমি একটা কথা ভেবেছি। বলুন। আমি আজই চলে যাব এখান থেকে। তারপর? আমার কোনো তারপর নেই, সবই গভীর অন্ধকারে আচ্ছন্ন। সেই গভীর অন্ধকারে আপনাকে আমি কেমন করে ছেড়ে দেব? আমার জন্য আপনার কষ্ট হয়? একজন সুস্থ সবল মানুষ কিভাবে তার অতীত ভুলে গেল তাতে কষ্ট না হবার মতো নির্মম বলে কি আমাকে মনে হয় আপনার? না না, ছি। আপনি আমার জন্য কত করেছেন, কত ক্ষতি হয়েছে। ওহো, এইমাত্র মনে পড়ল, আমার প্যান্টের পকেটে একটা মানি ব্যাগ ছিল। আপনি কি দেখেছেন সেটা? না তো। আমার পাজামা পাঞ্জাবি কী দিয়ে কিনলেন? আমার কাছে টাকা ছিল। সীমন্ত প্যান্টটা এনে তার পকেটে হাত দিয়েই দেখল ব্যাগটা যথাস্থানেই আছে। অবাক হয়ে বলল, কি আশ্চর্য না? কেন? কীরকম মনে পড়ল? আস্তে আস্তে তবে কি আমার সব কথাই মনে পড়বে? নিশ্চয়। আমি তবে বেরিয়ে পড়ি। আজই? এক্ষুনি। আপনি এই ব্যাগটা রেখে দিন। কেন? গচ্ছিত থাক। আমি জানি না কেন এত টাকা আমি এনেছিলাম, কিন্তু এনেছিলাম যে সেটা কেমন মনে পড়ে গেল। এভাবেই সব ফিরে আসবে মনে, কিন্তু ভুলবশত যে জীবন এখানে যাপন করে গেলেন সেটাই শুধু একটা শূন্যের অঙ্কে পরিণত হবে। সুতরাং এই গচ্ছিত ধন আমি রাখব কেমন করে? আমি আপনাকে কোনো দিন ভুলব না। ভুলবেন, আমি জানি ভুলবেন। শুধু আমি একটা ক্ষণিক আলো দেখে আবার সব অন্ধকার দেখব, আরও অন্ধকার, আরও আরও। খুব আস্তে লতার পিঠে হাত দিয়ে সীমন্ত বলল, একটা কথা মনে রাখবেন, শরীরে কোনো ময়লা জমলে তা ধুলেই পরিষ্কার হয়ে যায়, কিন্তু মনের ময়লা ধোবার কোনো ওষুধ নেই। আপনি আমার কাছে আপনি,
তার বাইরে কিছু নয়। আমাকে শান্ত মনে বিদায় দিন। এখানে এ বাড়িতে কেউ খবরের কাগজ পড়ে না, শুধু লতাই কাগজ রাখে একটা। কেন রাখে জানে না, হয়তো ছেলেবেলা থেকে পড়েছে বলেই রাখে। কিন্তু না, সে কোনো খবরের দিকে তাকায় না। সে খোঁজে, মাকে ভাইকে খোঁজে। কিন্তু খুঁজে সে তাদের কোথায় পাবে জানে সেটা, তবু প্রথমে হারানো প্রাপ্তি নিরুদ্দেশের পৃষ্ঠাগুলোই আঁতিপাতি করে দেখে। কেন যেন মনে হয় একদিন না একদিন সেই পৃষ্ঠাগুলোতেই পেয়ে যাবে সব। কিন্তু আজ আর তার কিছুই মনে হচ্ছিল না, শুধু একটা বিচ্ছেদ বেদনায় আত্মহারা হয়ে পড়েছিল। রাস্তার দিকের দরজাটা খুলে সীমন্ত আবার ঘুরে তাকালো। লতা উল্টো দিকে মুখ ফিরিয়ে বসে আছে। সে বলল, আমি তবে যাই। লতা জবাব দিল না, ফিরেও তাকালো না। বারান্দা থেকে নেমে গেল সীমন্ত। কাগজওয়ালা তাকে দেখে কাগজটা তার হাতেই দিল। কাগজটা দিয়ে আসার জন্য যে আবার তাকে লতার কাছে যেতে হবে ভেবে খুব খুশি হলো মনটা। খুশিতে অন্যমনস্ক হয়ে পড়ার দরুনই বোধ হয় হাত থেকে পড়ে গেল কাগজটা। পৃষ্ঠাগুলো ছড়িয়ে গেল। নিচু হয়ে কুড়োতে গিয়েই বুকটা ধক করে উঠল। নিজের ছবিটা দেখে নিজেই তাজ্জব হয়ে গেল। ছবিটার তলায় লেখা সীমন্ত চৌধুরী, তার তলায় লেখা ব্যারিস্টার বিমলেন্দু চৌধুরীর একমাত্র পুত্র, ইঞ্জিনিয়ার, কানপুরে আছে 9 মাস যাবৎ, কোনো কর্মোপলক্ষে দিল্লি গিয়েছিল। মার্চ মাসের 10 তারিখে রাজধানীতে কলকাতা এসে পৌঁছবার কথা, কিন্তু অদ্যাবধি তার কোনো খবর নেই। দেখতে সুশ্রী, বয়স 26, স্বাস্থ্য ভালো, রং উজ্জ্বল শ্যাম, ভুরুর উপরে একটা কাটা দাগ আছে। যদি কোনো দয়ালু ব্যক্তি তাকে দেখতে পেয়ে সন্ধান দেন, কৃতজ্ঞ হব। ঠিকানা আয়রনসাইড রোড, 36-8 নম্বর বাড়ি, 50,000 টাকা পুরস্কার। এইবার সমস্ত ঘটনাটা সীমন্তর মনের উপরতলায় উদ্ভাসিত হয়ে উঠল। মনে পড়ে গেল কানপুর থেকে সে গাড়িতে দিল্লি যাচ্ছিল, সঙ্গে এক বন্ধু আর তার স্ত্রী। পথে কোনো এক নির্জন জায়গায় একটি মোটর সাইকেল গাড়ির গতি রোধ করে দাঁড়ালো। তারপর গাড়ির পিছনে বসা তার বন্ধু এবং বন্ধুর স্ত্রীকে টেনে নামিয়ে সেখানেই কুপিয়ে মেরে ফেলল। গাড়ির ড্রাইভার এক মুহূর্ত দেরি না করে ফুল স্পিডে গাড়ি চালিয়ে ছুটল দিল্লির দিকে। সেই থেকেই ওই মর্মান্তিক দৃশ্যটা অবিশ্রান্ত তাকে হানা দিতে লাগল। এক বিন্দু ঘুম হলো না রাত্রিতে। তারপরে দৃশ্যটা মুছে গেল, কেবল একটা ভয় ঘিরে থেকে সব ভুলিয়ে দিল, একেবারে সব। কলকাতা পৌঁছে সমস্ত দিন ঘুরে ঘুরেও ঠিক বুঝতে পারল না কি করবে বা কোথায় যাবে। যখন ভীষণ বৃষ্টি নামল, তখন এই খোলা দরজা পেয়ে ঢুকে পড়ল এখানে। সবই ভবিতব্য। ঘুরতে ঘুরতে এখানে এ পাড়ায় এসে এই মেয়েটির অক্লান্ত সেবা পাবে, ভালোবাসা পাবে, এই ছিল তার কপালে। সেও কি বাসেনি? বেসেছে। কিন্তু তার উদ্ভ্রান্ত জীবনের সঙ্গে এই মেয়েকে সে কেমন করে জড়াবে, সে কথা ভেবেই নিজেকে ছিন্ন করে দরজার বাইরে এনে দাঁড় করিয়েছিল। কিন্তু ঈশ্বরের যা নির্দেশ তা কি কখনো অমান্য করা যায়? দরজার পর্দা সরিয়ে আবার সে ঢুকে এলো ঘরে। হাঁটুতে মুখ গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে লতা। সীমন্ত ডাকল, শুনুন। চমকে মুখ ফিরিয়ে তাকালো লতা। কান্নায় ভেসে যাওয়া মুখে আলো ফুটে উঠল। সীমন্ত বলল, ভেবে দেখলাম আপনাকে সঙ্গে করে নিয়ে না গেলে আমার অস্তিত্বের আর কোনো মানে থাকে না। নেবেন? নিয়ে যাবেন আমাকে? এই নরক থেকে উদ্ধার করবেন আমাকে? আমার দুঃখিনী মা, আমার ছোট ভাই।
আবার লতা কান্নায় ফুঁপিয়ে উঠল। কোথায় তারা? মুখ থেকে হাত সরিয়ে দিল সীমন্ত। আমি জানি না, কলকাতার কিছুই চিনি না আমি। এই জায়গাটা যে কোথায় তাও আমি বুঝি না। তাহলে কি করে এলেন এখানে? তাও আমি জানি না। একটি লোক আমাকে প্রাইভেট টিউশনি দেবে বলেছিল। আমি বিশ্বাস করে তার গাড়িতে উঠতে গিয়েও কেমন একটা ভয় পেয়ে ফিরে যাই ভাবছিলাম। তক্ষুনি সে টেনে উঠিয়ে নিয়ে মুখে একটা রুমাল চাপা দিয়ে দিল। যখন চোখ খুললাম দেখলাম এখানে এসে পৌঁছেছি। চলুন যাই। আমি? কিন্তু মানুদা মাসি? তার জন্য ভাববেন না, পুলিশই দেখবে তাকে। আজ যে আপনি আমার বাবার কাছ থেকে 50,000 টাকা উপহার পাবেন, ভাবছি সেটা আমরা আমাদের হানিমুনের জন্য খরচ করব। হানিমুন? কার সঙ্গে? কিসের টাকা? হানিমুনটা অবশ্যই আমার সঙ্গে। সীমন্ত হাসল, চিকচিক করে উঠল চশমার কাজ। বলল, টাকাটা আমার বাবার। আপনার সঙ্গে? আপনার বাবা 50,000 টাকা দেবেন আমাকে? এসব আপনি কি বলছেন? রোজ তো দেখি কাগজ খুলেই হারানো প্রাপ্তি নিরুদ্দেশ দেখেন। এ ছবিটা দেখুন তো, চেনেন কিনা? ছবিটা দেখল লতা, নিচের লেখাগুলোও পড়ল। তার লাবণ্যমাখা বেদনার্দ্র মুখের টানা টানা দুটি চোখ বিস্ফারিত হয়ে গেল। কেঁপে উঠে দুহাতে নিজেই নিজেকে জড়িয়ে ধরল। চোখে চোখ রেখে সীমন্ত বলল, ওটা আমার প্রাপ্য। লতার হাত দুটো সরিয়ে আলিঙ্গনাবদ্ধ করতে করতে বলল, ভাবি স্ত্রীকে কোর্টশিপ পিরিয়ডে এটুকু বোধহয় করা চলে, কি বলো? এতক্ষণ শুনলেন প্রতিভা বসুর লেখা গল্প মহাকাব্য। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করলাম।